গল্পের নাম অন্তদহন। রাইটার DRM সোহাগ। পর্ব সংখ্যা 17। পেজ DRM সোহাগ হানি। সাধন। সোহা সাইকেল নিয়ে যাওয়ার পর রিয়া সোহাদের ঘরে যায়। সোহার টেবিলের উপর তার একটি বই নিয়ে চলে আসতে গিয়ে ও একটি ডায়েরি দেখে রিয়া থেমে যায়। ডায়েরি মেলে ভেতরে কিছু দেখে রিয়ার চোখজোড়া চকচক করে ওঠে। ডায়েরি হাতে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। মাটির তৈরি বড় বড় সিঁড়ি উঠে দোতলায় নিজের ঘরে আসে। এরপর দরজা ভিড়িয়ে বিছানার এক কোণায় গিয়ে বসে। সাধনের পুড়িয়ে দেয়া ডায়েরিতে যেটুকু লেখা ছিল এই ডায়েরিতে এরপর থেকে লেখা আছে। রিয়া ডায়েরিটি মেলে পড়তে শুরু করে। সেই রাতে নিয়াজ গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে মোবাইলে কথা বলছে কারো সাথে। হঠাৎ কেমন ধস্তাধস্তির আওয়াজ কানে ভেসে আসে। জায়গাটি বেশ নির্জন। ইম্পর্টেন্ট কথা বলছিল মোবাইলে, কিন্তু এমন গা ছমছমে পরিবেশে সামান্য শব্দটুকুও যেন অনেক বেশি শব্দ তুলে কানে বাজছে। নিয়াজ কলের ওই পাশে থাকা ব্যক্তিকে ওয়েট করতে বলে কল কেটে দেয়। এরপর যেদিক থেকে আওয়াজ আসছে নিয়াজ ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেদিকে তাক করে একটু একটু করে এগিয়ে যায়। রাস্তার ধারে অন্ধকারের মাঝে বেশ বড়সড় কিছু নড়ছে মনে হল। নিয়াজ আর একটু এগোল। তার ফোনের আলো সামনের দিকে স্থির। নিয়াজ স্পষ্ট দেখল একটি মেয়ের দুটি পা, যা রীতিমতো যুদ্ধ করছে। নিয়াজ শুকনো ঢোক গিলল। উপর দিকে দৃষ্টি দিতেই দেখল বিশালদেহী কোনো পুরুষ। ব্যাপারটি বুঝতে তার 2 সেকেন্ডও সময় লাগল না। অতঃপর নিয়াজ 1 সেকেন্ডও সময় নষ্ট করল না। ফোন পকেটে রেখে এক প্রকার দৌড়ে গিয়ে সন্ধ্যার উপর থেকে লোকটিকে টেনে হিঁচড়ে তুলে গায়ের জোরে নাক বরাবর দুটো ঘুষি মারে। লোকটি বুঝতে না পারায় দুটো ঘুষি খেয়ে ছিটকে পড়ে যায়। সন্ধ্যা বোধহয় এখনো গলা ফাটিয়ে কাঁদছে, যে কান্নার আওয়াজ নেই। মাটিতে শরীর ছেড়ে দেয়া। যখন বুঝল তার উপরটা হালকা, সন্ধ্যার জানে পানি আসে। পেট থেকে অনেকটা নিচে নামানো পায়জামা দুহাতে টেনে উপরের দিকে তোলে। শরীর নিস্তেজ হয়ে আসছে। সন্ধ্যা খুব কষ্ট করে শোয়া থেকে উঠে দাঁড়ায়। তখন নিয়াজ পকেট থেকে ফোন বের করে সন্ধ্যার দিকে তাক করে। চোখে মুখে অজস্র বিস্ময় ভর করে নিয়াজের, সাথে সাথে লাইট সরিয়ে নিয়ে চোখ নামিয়ে নেয় সে। সন্ধ্যার জামার প্রায় অর্ধেকের বেশি জায়গায় ছেঁড়া। পেটের কাছে, দুহাতের কাছে, অসংখ্য জায়গায় ছেঁড়া। সন্ধ্যা দুর্বল শরীর নিয়ে অন্ধকারের মাঝে আশেপাশে ঘুরে ঘুরে তার ওড়না খুঁজল, না পেয়ে হাত দিয়েই ছেঁড়া জামা দুহাতে টেনে নিজেকে ঢাকার চেষ্টা করে। নিয়াজ মৃদুস্বরে বলে, আমি হেল্প করছি। সন্ধ্যার কানে কথাটি যেতেই সন্ধ্যা ভয় নিজেকে গুটিয়ে নেয়। পুরো শরীরে মৃদু কম্পন শুরু হয় মেয়েটার। সন্ধ্যা আর দাঁড়ায় না এখানে। তার সৌম্য ভাইয়া ছাড়া আর কাউকে বিশ্বাস করে না সে। অতঃপর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে সামনের দিকে দৌড় দেয় সন্ধ্যা। নিয়াজ বিস্ময় দৃষ্টিতে তাকায়। যাকে দুটো ঘুষি মেরেছে সে উঠে দাঁড়াচ্ছে খেয়াল করতেই নিয়াজ ফোনের লাইট আশেপাশে ঘুরিয়ে কিছু খুঁজল। রাস্তার ধার থেকে কিছুটা নিচু জায়গায় একটি বাঁশের মতো অংশ পেয়ে নিয়াজ সেটি হাতে তুলে নেয়। এরপর লোকটির মাথায় বাড়ি মারে। এত রাগ লাগছে তার, খুন করে ফেলতে ইচ্ছে করছে। একটি মেয়েকে ধর্ষণ করতে যাচ্ছিল সে। এসব নিয়াজ মানতে পারে না। কোনো ভদ্র ঘরের ছেলেই মানতে পারবে না। লোকটি মাথায় বাড়ি খেয়ে চিৎপটাং হয়ে পড়ে যায়। পিছন থেকে আরেকজন লোক ভাই ভাই বলে দৌড়ে এসে অজ্ঞান হওয়া লোকটির পাশে বসলে নিয়াজ সেই লোকটিকে ও কায়দা করে দুটো আঘাত করে। অজ্ঞান হওয়ার জন্যই এমন ট্রিক্স। আপাতত এদের জ্ঞান হারিয়ে রেখে পুলিশকে খবর দিতে হবে, নয়তো এরা পালিয়ে যাবে। দুজনের অবস্থা সাইলেন্ট করে দিয়ে নিয়াজ সামনের দিকে তাকাল। সন্ধ্যা বেশ খানিকটা দূরে গিয়েছে। মেয়েটি এলোমেলো পায়ে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই।
নিয়াজ সন্ধ্যার পিছু দৌড় দেয় আর ডান হাতে ফোনটা কানে নিয়ে পুলিশ স্টেশনে কল করছে। লোকেশন বলে দেয়, দুজন ধর্ষকের খোঁজ দেয়। এরপর কল কেটে সন্ধ্যার পিছু দৌড়ায় আর বলে, হ্যালো মিস। দাঁড়ান। সন্ধ্যা শুনতে পায় কি না। শরীরে শক্তি নেই, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। কিন্তু ভীতি তার মনে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। মেয়েটির চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। এখনো মনে মনে তার ভাইকে ডাকছে। সন্ধ্যার জামার ডান কাঁধের মাঝে পুরোপুরি ছিঁড়ে গিয়েছে। সন্ধ্যা জামা টেনে তুলে উন্মুক্ত কাঁধ ঢাকে। তবুও পড়ে যায় কাঁধ থেকে। মেয়েটা ফুপিয়ে ওঠে। ভেতর থেকে চিৎকার করে কয়েকটি শব্দ ভেসে আসে। সৌম্য ভাইয়া, আকাশ। অতঃপর কোন সারা শব্দ না পেয়ে নিয়াজ চিন্তিত হয়। মেয়েটি আবার ও একা কোথায় বের হচ্ছে। রাস্তাটি নির্জন, রাত হয়েছে বেশ। এ তো আবার খারাপ লোকের চক্করে পড়বে। এসব চিন্তা করে মূলত সন্ধ্যার পিছে দৌড়ায়। সন্ধ্যা ঝাপসা দৃষ্টি সামনে নিবন্ধ রেখে দৌড়ায়। পায়ের গতি কমে এসেছে। এত দুর্বল শরীর আর টেনে নিতে পারে না। হঠাৎই পায়ের সাথে কিছু বেঁধে ঠাস করে পড়ে যায়। দুর্বল শরীরটা একটু ধাক্কা খেয়ে আর দাঁড় করিয়ে রাখতে পারে না মেয়েটি। ঝাপসা চোখজোড়া বা হাতে ডলে সামনে তাকালে বিস্ময় চোখ বেরিয়ে আসার উপক্রম হয়। ল্যাম্পপোস্টের হলদে আলো সৌম্যর মুখের উপর এসে ঠাঁই নিয়েছে। নাক মুখ রক্তে মাখা। পেটের কাছে রক্ত দিয়ে মাখামাখি। সৌম্যর হুঁশ নেই। যেন কি নিশ্চিতে ঘুমিয়ে আছে। সন্ধ্যা স্তব্ধ হয়ে যায়। মুখ হাঁ করে কথা বলতে চাইল, তার ভাইকে ডাকতে চাইল, একটুখানি উঠতে বলার আর্জি জানাতে চাইল, কিন্তু পারল না। বুক ফেটে যাচ্ছে তার। এ কি অবস্থা হয়েছে তার সৌম্য ভাইয়ার। সন্ধ্যা কাপা দুহাত তুলে সৌম্যর গালে রাখে। একটু ঝুঁকে সৌম্যর দুগাল ঝাঁকায়। অনবরত নোনাজল ঝরছে, আর কত সহ্য করতে হবে তাদের দুভাই বোনের। তার ভাইয়ের এই অবস্থা কে করেছে। সন্ধ্যা কাঁদতে কাঁদতে বা হাত সৌম্যর পেটে উপর রাখে। রক্তে মাখামাখি হয়ে যায় তার হাত। সন্ধ্যার মাথা কাজ করে না। দুহাত সৌম্যর বুকে রেখে সৌম্যকে ঝাঁকিয়ে মনে মনে আত্মচিৎকার করে, সৌম্য ভাইয়া ওঠো। আমি কোথায় যাব তোমার কিছু হলে। ও সৌম্য ভাইয়া ওঠো প্লিজ। আমাকে একা রেখে যেও না। আমার তুমি ছাড়া কেউ নেই সৌম্য ভাইয়া। তুমি ছাড়া আমাকে ভালোবাসার কেউ নেই। বোবা মনে আহাজারি করতে করতে সন্ধ্যা সৌম্যর বুকে কপাল ঠেকিয়ে নিঃশব্দে কাঁদতে থাকে। হঠাৎ একজনের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দ্রুত মাথা তুলে তাকায়। সন্ধ্যা নিয়াজকে পুরোপুরি না চিনলেও বুঝল তখনকার তাকে বাঁচানো লোকটিই এটা। কিন্তু সন্ধ্যার যে বিশ্বাস হয় না কাউকে। অন্যদের থেকে বাঁচিয়ে নিজে ভোগ করবে না তো। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আচ্ছা সে না হয় সব করবে, কিন্তু এর বিনিময়ে তার ভাইকে বাঁচিয়ে দিবে তো। সন্ধ্যা ভয় চেপে দ্রুত উঠে দাঁড়ায়। দৌড়ে নিয়াজের সামনে গিয়ে দাঁড়িয়ে তার ভাইকে দেখিয়ে দুহাত তুলে রিকোয়েস্ট করে বোঝায় তার ভাইকে বাঁচিয়ে দিতে। নিয়াজ দ্রুত পায়ে সৌম্যর কাছে এসে দাঁড়ায়। পুরো বডিতে নজর বুলিয়ে বিড়বিড় করে, ও শিট। এরপর সন্ধ্যার দিকে তাকালে দেখল সন্ধ্যা তার সামনে দাঁড়িয়ে দুহাতে জোর করে আছে। চোখ থেকে টুকটুক করে ঝর্ণার ন্যায় পানি ঝরছে। নিয়াজের মায়া লাগল। জিজ্ঞেস করে, ছেলেটি আপনার কেউ হয় নাকি। সন্ধ্যা মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝায়। নিয়াজ এগিয়ে এসে হাঁটু মুড়ে বসে সৌম্যর হাত চেক করে আশানুরূপ কিছু আন্দাজ করে। সন্ধ্যার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, সামনে আমার গাড়ি দাঁড় করিয়ে রাখা আছে। আমি গাড়ি নিয়ে আসছি।
আপনি 2 মিনিট অপেক্ষা করুন, কেমন? কথাটা বলে নিয়াজ দ্রুত পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। সন্ধ্যা সৌম্যর পাশে বসল। একটু দূরে কিছু বাজার চোখে পড়ল। ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুচকা সহ আরও কিছু খাবার। সন্ধ্যার মনে পড়ল, সৌম্য তাকে শেষবার গালে হাত দিয়ে বলেছিল সে তার জন্য ফুচকা আনতে যাচ্ছে। শহরের ফুচকা খাওয়াবে তাকে। সন্ধ্যা ও অপেক্ষা করছিল, কিন্তু তার ভাই আর ফিরতে পারেনি। তার ভাইকে কারা যেন মেরে দিয়েছে। সন্ধ্যার চোখের বাঁধ থামে না। বুকভাঙা কান্নায় মেতে সৌম্যর নিশ্চুপ ঘুমিয়ে থাকা মুখখানার দিকে তাকিয়ে থাকে। সৌম্যর গালে হাত দিয়ে মনে মনে আওড়ায়, আমাকে রেখে যেও না সৌম্য ভাইয়া। নিয়াজের ডাকে সন্ধ্যা দ্রুত পিছু ফিরে তাকায়। নিয়াজ গাড়ি থেকে নেমে এসে সৌম্যকে গাড়ির পিছনে শুইয়ে দেয়। সন্ধ্যা সৌম্যর মাথার কাছে বসলে নিয়াজ গাড়ি স্টার্ট দেয়। কল করে কাউকে ইমার্জেন্সি অপারেশনের সব ব্যবস্থা করতে বলে। প্রায় 10 মিনিট খুব দ্রুত গাড়ি চালিয়ে এক হসপিটালে এসে পৌঁছায় নিয়াজ। এরপর সৌম্যকে নিয়ে একটি স্ট্রেচারে শুইয়ে কেবিনে নিয়ে যেতে বলে নার্সদের। নিয়াজের কথা অনুযায়ী নার্সরা সৌম্যকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। সন্ধ্যা কান্নামাখা চোখে ভাইয়ের দিকে চেয়ে রইল। নিয়াজ সন্ধ্যার দিকে তাকাল। মেয়েটির অবস্থা বিধ্বস্তের চেয়েও বিধ্বস্ত। ঠোঁটের কোনায় অসংখ্য কাটা, মুখের জায়গায় জায়গায় কেটে গিয়েছে। তাছাড়া ও জামার হাতের ছেঁড়া অংশগুলোর ভেতর থেকে উকি দিচ্ছে সন্ধ্যার জখমগুলো। গলায় অসংখ্য আঁচড়ের দাগ। নিয়াজ ঢোক গিলল। নিচের দিকে দৃষ্টি যাওয়ার আগেই নিয়াজ দৃষ্টি সরিয়ে ফেলে। যদি ও সন্ধ্যার জামার সামনে ওড়নার মতো কি যেন, পুরোপুরি ওড়নার কাজ না হলেও মোটামুটি চলে, তবে দেখতে খারাপ লাগছে জায়গায় জায়গায় ছিঁড়ে যাওয়ায়। নিয়াজ গলা ঝেড়ে বলে, চিন্তা করবেন না, উনি ঠিক হয়ে যাবে। আপনি আমার সাথে আসুন। সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায় নিয়াজের দিকে। নিয়াজ তাড়া দিয়ে বলে, আসুন, উনার অপারেশন করাতে হবে। আপনি দ্রুত না আসলে লেট হবে আমার। সন্ধ্যা ভীতু চোখে তাকায়। তার মানে কি তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য তাকে বিলিয়ে দিতে হবে এই লোকটার কাছে? নিয়াজ সন্ধ্যাকে চুপ দেখে একজন নার্সকে ডেকে বলে, উনাকে আমার রুমে নিয়ে আসুন, ফাস্ট। নার্সটি এগিয়ে এসে সন্ধ্যার হাত ধরে নিয়াজের পিছু পিছু যায়। নিয়াজ তার রুমে গিয়ে নার্সটিকে বলে, আমি যতক্ষণ না আসছি আপনি উনার সাথে থাকবেন। নিয়াজের কথায় মেয়েটি মাথা নাড়িয়ে সন্ধ্যাকে একটি চেয়ারে বসিয়ে দেয়। নিয়াজ পর্দার পিছনে গিয়ে সার্জিক্যাল অ্যাটায়ার অর্থাৎ সার্জিক্যাল স্ক্রাব, সার্জিক্যাল মাস্ক, গ্লাভস, ক্যাপ সবকিছু পরে পর্দার পিছন থেকে বেরিয়ে আসে। আসার আগে তার বেশ কয়েকটি শার্টের মধ্যে থেকে একটি কালো শার্ট নিয়ে সন্ধ্যার সামনে টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, শার্টটি পরে নিন, আপনাকে দেখতে খারাপ লাগছে। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল নিয়াজের প্রস্থানের পানে। সে কি ভাবছিল, আর এই লোকটি কি করল? সন্ধ্যা বুঝতে পারল, লোকটি ডক্টর। কারণ নিয়াজ একদম ডক্টরের পোশাক পরে বেরিয়েছে। সন্ধ্যা যথাসাধ্য নিজেকে ঢেকে রাখতে চাইছিল, কিন্তু মনমতো হচ্ছিল না। এই শার্টটি দেখে ভাবল এটি পরলে নিজেকে একটুখানি ঢাকতে পারবে। নার্স সন্ধ্যার পাশের চেয়ারে বসে বলে, তুমি স্যারের কে হও? আর তোমার কি হয়েছে? সন্ধ্যা চুপচাপ চেয়ে রইল। সে কি জবাব দিবে? তখনই দরজা ঠেলে একজন মহিলা ডক্টর, যার নাম সাবিনা, তিনি প্রবেশ করে। তাকে মূলত নিয়াজ আসতে বলল। একটি মেয়ে আছে, তার প্রাথমিক চিকিৎসা প্রয়োজন। সাথে মেয়েটিকে জিজ্ঞাসাও করতে হবে কিছু। নিয়াজ তাকে সব বলেছে। ডক্টর সাবিনাকে দেখে নার্স সন্ধ্যার পাশ থেকে উঠে দাঁড়ায়।
ডক্টর সাবিনা চেয়ার টেনে সন্ধ্যার পাশে বসে। সন্ধ্যা সাবিনার দিকে চেয়ে রইল। ডক্টর সাবিনা সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কিছু হয়নি তোমার? এসব নিয়ে ভেবো না কেমন? সন্ধ্যা নিশ্চুপ। ডক্টর সাবিনা স্যাভলন, তুলোসহ মলম নিয়ে সন্ধ্যার জখম হওয়া স্থানগুলোয় দিয়ে দিতে থাকে। সাবিনা তার কাজ শেষ করে টেবিলের উপর রাখা নিয়াজের শার্টটি সন্ধ্যাকে পরতে সাহায্য করে। সন্ধ্যা চুপচাপ শার্টটি পরে নেয়। আগের চেয়ে নিজেকে ভালোভাবে ঢাকতে পেরে সন্ধ্যা একটু স্বস্তির নিঃশ্বাস নিল। ভাইয়ের চিন্তায় সন্ধ্যার কিচ্ছু ভালো লাগে না। বারবার শুধু চোখ ভিজে যাচ্ছে। সে একটু পরপর ঝাপসা চোখ মুছছে। ডক্টর সাবিনা সন্ধ্যার গালে হাত দিয়ে মৃদু হেসে বলে, ছেলেটি কি তোমার ভাই? সন্ধ্যা মাথা উপর নিচ করে হ্যাঁ জানায়। সাবিনা নিজের আন্দাজ সঠিক হওয়ায় খুশি হল। এদের চেহারায় অনেক মিল, যে কেউ বলে দিতে পারবে এরা ভাই বোন। সাবিনা সন্ধ্যার চিন্তিত মুখ দেখে বলে, চিন্তা করো না, আমার বন্ধু তোমার ভাইয়ের অপারেশন করছে। তোমার ভাই সুস্থ হয়ে যাবে। কথাটা শুনে সন্ধ্যার মনের ভয় একটুখানি কমল। তবে পুরোপুরি নয়। তার সৌম্য ভাইয়া সুস্থ হয়ে তার সাথে কথা না বলা পর্যন্ত তার শান্তি হবে না। একটু পর সাবিনা জিজ্ঞেস করে, ওই লোক দুটো কি তোমার সাথে খারাপ কিছু করেছিল? সাবিনার প্রশ্ন শুনে সন্ধ্যার চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ে। সে চাইলেও নিজেকে থামাতে পারছে না। এতক্ষণ ভাইয়ের চিন্তায় এসব খেয়ালে না থাকলেও এখন ভীষণ জ্বলছে। দেহ জ্বলুনির চেয়ে বেশি জ্বলুনি তার মনে। লোকটি তার কত জায়গায় ছুঁয়েছে, ভাবতেই দম বন্ধ লাগল সন্ধ্যার। যেমন স্তব্ধ হয়ে বসে আছে, তেমনি চোখের বাঁধ ভেঙেছে। ডক্টর সাবিনা সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে সন্ধ্যাকে শান্ত করার চেষ্টা করে। সান্ত্বনা দেয়, এসব ভুলে যাও। কিচ্ছু হয়নি তোমার। ঠিক হয়ে যাবে। সন্ধ্যা এক দমবন্ধকর অনুভূতি নিয়ে মাথা নিচু করে রইল। একটু পর পর নোনা জল গড়িয়ে পড়ছে তার দুহাতের উপর। সৌম্যর ক্ষত খুব বেশি গভীর না হওয়ায় নিয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে। খুব বেশি কিছু করতে হয় না। সময় 1 ঘন্টার মতো লাগে। চাকুর পথটুকুর সৃষ্ট ক্ষত পরিষ্কার করে দেয়। ইনফেকশন এড়াতে খুব সাবধানতা অবলম্বন করে চামড়া ও পেশির স্বরগুলো আলাদা আলাদা করে সেলাই করে দেয়। সব কাজ শেষে অপারেশ থিয়েটার থেকে বেরিয়ে আসে নিয়াজ। তার রুমে গিয়ে দেখল সন্ধ্যা, সাবিনা দুজন চুপচাপ বসে আছে। সাবিনা নিয়াজকে দেখে জিজ্ঞেস করে, অপারেশনের কি অবস্থা? নিয়াজ সন্ধ্যার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, সাকসেসফুলি হয়েছে। 1 ঘন্টা পর জ্ঞান ফিরবে। সাবিনা মৃদু হেসে বলে, দেখেছ, আমার বন্ধু বেশ ভালো ডক্টর। তোমার ভাই অলরেডি সুস্থ হয়ে গিয়েছে, চিন্তা করো না। নিয়াজ ভ্রু কুঁচকে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যার চোখমুখের অবস্থা বেহাল। চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। নিয়াজ সন্ধ্যার দিকে খেয়াল করলে দেখল তার শার্ট সন্ধ্যার পরনে পাঞ্জাবির মতো হয়েছে। অন্য সময় হলে হয়তো সে স্বভাবসুলভ একটু হাসত, কিন্তু এখন সন্ধ্যার বিধ্বস্ত মুখ দেখে তার খারাপ লাগল। মেয়েটির তখনকার অবস্থার কথা ভেবে তার নিজেরই ভীষণ খারাপ লাগছে। সেখানে মেয়েটির সাথে ঘটনাটি ঘটেছে। তার উপর ভাইয়ের এই অবস্থা। দীর্ঘশ্বাস ফেলে সাবিনার উদ্দেশ্যে বলে, আমি বাইরে থেকে আসছি। কাজ আছে। তুই থাক তাহলে। সাবিনা সম্মতি দেয়, সে আছে। নিয়াজ রুমের ওপাশ থেকে তার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে যায়। আকাশ ছাদের রেলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে আছে। মনটা ভীষণ অস্থির। সে এখনো ভাবছে, সন্ধ্যাকে কিভাবে ভুলবে।
অরুণ ছাদে এসে আকাশকে দেখে আকাশের পাশে সে ও রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আকাশের কাঁধে হাত রেখে বলে, তোকে অনেকক্ষণ থেকে খুঁজছিলাম। এখানে কি করছিস? আকাশের কোনো সাড়া না পেয়ে অরুণ ভ্রু কুঁচকে বলে, অধিক খুশিতে শোক পালন করছিস নাকি? সন্ধ্যা চলে গেল, খুশি হো। আকাশ ঘাড় ঘুরিয়ে অরুণের দিকে তাকিয়ে বলে, ও চলে যাওয়ায় আমি খুশি হয়নি। অস্থির লাগছে আমার। তাহলে যেতে দিলই কেন? তো কি করব? রেখে দিবি তোর কাছে। আকাশ আনমনা হল। পাঞ্জাবির পকেট থেকে বকুল ফুলের মালাটি বের করে তাকালো মালাটির দিকে। অরুণ ভ্রু কুঁচকে আকাশের হাতের বকুল ফুলটি দেখে অবাক হয়ে বলে, পাগল টাগল হইলি নাকি? এমন শুকিয়ে যাওয়া ফুল নিয়ে পকেটে ঘুরছিস কেন? বলতে বলতে আকাশের হাত থেকে ফুলটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলার আগেই আকাশ টান মেরে অরুণের থেকে নিয়ে লাফ দিয়ে ছাদের মেঝেতে নামে। এরপর অরুণ কিছু বোঝার আগেই অরুণকে ধাক্কা দেয়। অরুণ ধাক্কা খেয়ে নিচের দিকে পড়তে নিলে আকাশ ডান হাতে অরুণের গেঞ্জি টেনে ধরে। অরুণ চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ দাঁত কিরমির করে বলে, তোর সাহস কি করে হলো এটা ফেলে দেয়ার? অরুণ অসহায় কণ্ঠে বলে, আরে তোলো আমাকে। মারবি নাকি? তাছাড়া এমন ভাব করছিস যেন আমি হীরা ফেলে দিচ্ছিলাম। আকাশ সাথে সাথে উত্তর দেয়, এটা হীরার চেয়েও দামি। অরুণ মুখ অদ্ভুতভাবে কুঁচকে তাকায়। দুহাত উপর দিকে উঠিয়ে দেয়ালে রেখে বলে, কি জ্বালা! আমি কিভাবে জানব ফুল বিদ্বেষী মানুষ হঠাৎ ফুল প্রেমী হয়ে গিয়েছে? তোলো আমাকে। আকাশ রেগে বলে, মর তুই। অরুণ কাদো কাদো মুখ করে বলে, এ না, মরব কেন? বিয়েই তো করলাম না। আকাশ বিরক্তি নিয়ে অরুণকে টেনে তোলে। অরুণ ছাদে উঠে স্বস্তির নিঃশ্বাস ফেলে। দুহাত কোমরে রেখে হাঁপানো কণ্ঠে বলে, কোথায় পেয়েছি সেটা? উফ! এটার জন্যই আমি মরতে যাচ্ছিলাম। আকাশ ফুলটি পাঞ্জাবির পকেটে রাখল। দুহাত প্যান্টের পকেটে রেখে আকাশের দিকে দৃষ্টি রেখে বলে, সন্ধ্যা দিয়েছে। একটু থেমে মৃদুস্বরে বলে, ওর ইচ্ছেগুলো পূরণ করতে চাই আমি। অরুণ অবাক হয়ে বলে, ইচ্ছেগুলো কি? আকাশ একটু হেসে বলে, এই যে, এই ফুল রেখে দিতে বলেছে। ওর ছবি মুছে ফেলতে নিষেধ করেছে, আর ওকে মাঝে মাঝে মনে করতে বলেছে। রাজনীতি ওর ভালো লাগে না। কথাগুলো বলে থামল আকাশ। এরপর তার পরনের পাঞ্জাবির দিকে চেয়ে বিড়বিড় করল। সাদা পাঞ্জাবির কথা ও মনে হয় বলেছে। অরুণ আকাশের অর্ধেক কথা বুঝল, বাকি অর্ধেক বুঝল না। কিন্তু রাজনীতির কথাটা খুব ভালো করে বুঝেছে। মাথায় হাত দিয়ে বলে, তুই রাজনীতি ছাড়বি নাকি? অরুণের কথায় আকাশের ধ্যান ভাঙে। অরুণের দিকে চেয়ে রেগে বলে, কি বললি? অরুণ মেকি হাসল। টি-শার্ট দুবার উঁচু করে টেনে বলে, ডক্টর নিয়াজ সভাপতি হতে চায়, মানে তোর আসন নিতে চায় আর কি, তাই বললাম। আকাশ বিরক্তি কণ্ঠে বলে, এর প্রবলেম কি? ডক্টরগিরি রেখে এইদিকে আসে কেন বুঝলাম না। অরুণ চোখ ছোট ছোট করে বলে, তুই ও তো ব্যবসাগিরি রেখে ওদিকে যাস। আকাশ রেগে তাকায়। অরুণ মেকি হেসে বলে, তুই যে বললি সন্ধ্যার ইচ্ছে পূরণ করবি। আবার বললি, সন্ধ্যা রাজনীতি পছন্দ করে না। আকাশ গম্ভীর গলায় বলে, রাজনীতির সাথে কোনো কিছুর আপোষ করি না আমি। ফালতু কথা বাদ দিয়ে যা এখান থেকে। অরুণ বিড়বিড় করে বলে, শালা সুবিধাবাজ। আকাশ আবার ও আনমনা হয়। কি যেন ভেবে সৌম্যর নাম্বারে কল দেয়।
কিন্তু ফোন বন্ধ দেখে হতাশ হয়। সন্ধ্যার চিঠি দুটো আকাশের মনকে বিষণ্ণতা ঘিরে ধরে। তার ভালো লাগছে না। ছাদের এপাশ ওপাশ হাঁটতে থাকে ধীরে ধীরে। অরুণ আকাশের মতিগতি বোঝার চেষ্টা করছে। এর হয়েছেটা কি? আকাশ হঠাৎই দাঁড়িয়ে গিয়ে অসহায় কণ্ঠে বলে, মনে হচ্ছে সন্ধ্যাকে ছাড়া আমার চলবে না। অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। এগিয়ে এসে বলে, কি বললি? আকাশ থতমত খেয়ে তাকায় অরুণের দিকে। নিজেকে সামলে গম্ভীর গলায় বলে, চলবে। অরুণ মাথা চুলকে বলে, কি বলছিস আবালদের মতো? আকাশ রেগে বলে, কালকে আমার অনেক কাজ। তুই ডিস্টার্ব করছিস কেন? সকাল সকাল রেডি হয়ে থাকবি। এখন যা। কথাটা বলে আকাশ আবার ও ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে। একটু ও শান্তি পাচ্ছে না। হাঁসফাঁস কণ্ঠে বিড়বিড় করে, সন্ধ্যা। পাশ থেকে অরুণ আকাশের দিকে জহুরি চোখে চেয়ে বলে, সন্ধ্যা ওর ভাইয়ের কাছে। আকাশ রেগে অরুণকে থাপ্পড় মারতে গেলে অরুণ দৌড়ে ছাদ থেকে নেমে যায়। আকাশ বিরক্ত চোখে চেয়ে রইল। সৌম্যর জ্ঞান ফিরে 1 ঘণ্টা পর। সৌম্যর পাশে সন্ধ্যা মলিন মুখে বসে আছে। সৌম্যকে নড়াচড়া করতে দেখে সন্ধ্যা দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সৌম্য চোখমুখ কুঁচকে নেয়। ডান হাতে মাথা চেপে ধরে। সন্ধ্যা ডানহাত সৌম্যর কপালে রাখলে সৌম্য এদিক ফিরে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। মাথা ঝিমঝিম করছে। কয়েক মিনিট পেরিয়ে গেলে হঠাৎ মাথায় কিছু বাজতেই সৌম্য ধরফর করে উঠে বসে। সন্ধ্যা সৌম্যর সামনে বসে ডানহাত সৌম্যর কাঁধে রাখে। চোখের কোণে পানি তার। মুখে একটুকরো হাসি। সৌম্য বোনকে দেখে ভাঙা গলায় ডাকে, বনু। সন্ধ্যার চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সৌম্য সন্ধ্যাকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। তার বোনের মুখের এ অবস্থা কেন? কত জায়গায় কেটে গিয়েছে, ক্ষতগুলো চোখে লাগছে। সৌম্য সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, তোর কি হয়েছে বনু? তোকে কি কেউ মেরেছে? মুখে এসব কি হয়েছে? সন্ধ্যা নিজেকে সামলাতে পারল না। মাথা নিচু করে ঝোড়ো ঝোড়ো করে চোখের পানি ফেলে। সৌম্য আশেপাশে তাকিয়ে বুঝল এটা হসপিটাল। মনে পড়েছে তাকে কেউ চাকু মেরেছিল। কিন্তু সে এখানে কিভাবে আসলো? সন্ধ্যাকে নিঃশব্দে কাঁদতে দেখে সৌম্য সন্ধ্যার মাথায় হাত দিয়ে বলে, কাঁদছিস কেন বনু, আমাকে বল। ডক্টর সাবিনা কেবিনে আসে। বেডের পাশে চেয়ার টেনে বসে সৌম্যর উদ্দেশ্যে বলে, আপনার বোনকে রেপ করার চেষ্টা করা হয়েছিল। কথাটা যেন সোজা সৌম্যর কলিজায় গিয়ে লাগল। তার বোন তো তার কলিজা। সোখানেই তো লাগবে। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তার বোনের দিকে তাকায়। সন্ধ্যার মাথা নিচু। সন্ধ্যার পরনে শার্ট। সৌম্য ঢোক গিলল। সাবিনা নিয়াজের থেকে যা যা শুনেছিল একে একে সব বলল সৌম্যকে। এরপর 2 ভাইবোনকে স্পেস দিতে সাবিনা কেবিন থেকে বেরিয়ে যায়। সৌম্য ভাঙা গলায় বলে, তুই ঘর থেকে কেন বেরিয়েছিলি বনু? সন্ধ্যা ভেজা চোখে তাকায় ভাইয়ের দিকে। ইশারায় বলে, সে বের হয়নি। দুটো লোক দরজায় গিয়ে নক করেছিল। সে সৌম্য ভেবে খুলে দিয়েছে। এরপর লোকগুলো তাকে থাপ্পড় দিয়েছিল। সে বাঁচার জন্য পালাচ্ছিল, কিন্তু তাকে ধরে ফেলেছিল লোকগুলো। এটুকু বুঝিয়ে সন্ধ্যা ফুপিয়ে ওঠে। সৌম্য চোখ বুঝল। নিজেকে এতটা ব্যর্থ কখনো মনে হয়নি। সে তার ছোট্ট বোনটার বাবা, মা, ভাই সব। অথচ একটার দায়িত্বও সে পালন করতে পারল না। কষ্ট হচ্ছে তার। বুকে ব্যথা বাড়ছে। তাকেও দুটো লোক চাকু মেরেছে।
সৌম্য খুব ভালো করে বুঝল তাকে আর তার বোনকে প্ল্যান করে মারতে চাইছিল। সৌম্যর কানে ইরার বাবার কথা বেজে ওঠে। তার বোনের লাশ দেখতে হবে যদি সে ইরার পিছু না ছাড়ে। কথাটি ভেবে সৌম্যর গা কাটা দেয়। সৌম্য আর বসে থাকল না, দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। সন্ধ্যা বিচলিত হয়ে দাঁড়িয়ে যায়। সৌম্যর পেটের বাম পাশে কটু চাপ লাগল, তবে পাত্তা দিল না। সন্ধ্যার উদ্দেশ্যে বলে, এটা কার শার্ট বনু? সন্ধ্যা বোঝায়, ডক্টরের। সৌম্য বেডের কোণা থেকে তার শার্ট তুলে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলে, ওটা খুলে আমার শার্ট পরে নে বনু। যদিও নিচের দিকে ছেঁড়া, তবুও এটা পর। সন্ধ্যা কিছু বলল না। পরনের কালো শার্ট খুলে বেডের উপর রাখল, এরপর সৌম্যর হাত থেকে শার্টটি নিয়ে পরতে লাগল। সৌম্য সন্ধ্যার জামার ছেঁড়া অংশগুলো দেখে, সাথে গলায়, হাতে আঁচড়গুলো দেখে সৌম্যর শ্বাস নিতে কষ্ট হয়। চোখের কোণে পানি। তার ফুলের মতো বোনের একই হাল হয়েছে। সন্ধ্যা শার্ট পরে তার ভাইয়ের দিকে তাকালে সৌম্য চোখ সরিয়ে নেয় চোখের জল আড়াল করতে। নিজেকে সামলে সন্ধ্যার হাত ধরে কেবিন থেকে বেরিয়ে যায়। নিয়াজ সৌম্যর কেবিনে ঢুকতে চাইছিল, সৌম্যকে বেরিয়ে আসতে দেখে বলে, আপনি বেরিয়ে আসছেন কেন? আপনার বেড রেস্ট প্রয়োজন। সৌম্য বুঝল এটাই হয়তো সেই ডক্টর, যে তার বোনকে, তাকে সাহায্য করেছে। সৌম্য কৃতজ্ঞতার সুরে বলে, আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারব না। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমার আরেকটা উপকার করবেন? নিয়াজ একবার সন্ধ্যার দিকে তাকাল। সন্ধ্যার মাথা নিচু। অতঃপর সৌম্যর দিকে তাকিয়ে বলে, জি বলুন। সৌম্য তার পকেট থেকে ফোন বের করলে দেখল ফোন বন্ধ। অতঃপর বলে, আপনার নাম্বারটা আমাকে দিন, আমি আমার বিল আগামীকাল আপনাকে বিকাশ অথবা নগদে দিয়ে দিব। নিয়াজ কিছু বলতে গিয়ে ও থেমে গেল সন্ধ্যার দিকে তাকিয়ে। পকেট থেকে তার একটি কার্ড বাড়িয়ে দেয়। সৌম্য কার্ডটি নিয়ে বলে, আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইজান। নিয়াজ মৃদু হাসল। অতঃপর বলে, আপনাকে মিনিমাম 24 ঘন্টা হসপিটালে থাকতে হবে। সৌম্য ঢোক গিলে বলে, সম্ভব নয়। আমার ইম্পর্টেন্ট কাজ আছে। আসছি। কথাটি বলে সৌম্য সন্ধ্যাকে নিয়ে নিয়াজের পাশ কাটিয়ে বেরিয়ে যায়। নিয়াজ পিছু ফিরে সৌম্য আর সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যার হাঁটুর নিচ পর্যন্ত চুলগুলোর দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার হাতে একটি জামা সেট। সে মূলত সন্ধ্যার জন্য জামা কিনতে গিয়েছিল। সে জানে না কেন, মেয়েটির জন্য ভীষণ মায়া লাগছিল। ভেবেছিল কতক্ষণ শার্ট পরে থাকবে, কিন্তু মেয়েটির ভাইকে জামাটি দেয়ার সাহস করল না কেন যেন। সাবিনা নিয়াজের পাশে দাঁড়িয়ে বলে, মেয়েটির জন্য জামা কিনে এনেছিস? নিয়াজ কিছু বলল না। সাবিনা খানিক অবাক হয়ে বলে, তুই কি মেয়েটিকে আগে থেকে চিনিস? নিয়াজ মাথা নেড়ে বলে, চিনি না। আজকেই প্রথম দেখলাম। কথাটি বলে জামার প্যাকেট সাবিনার হাতে দিয়ে বলে, এটা তুই রাখো। এরপর নিয়াজ তার রুমের দিকে যায়। রাত তখন 1:30 প্রায়। সৌম্য সন্ধ্যাকে নিয়ে তার মেসে আসে। পকেটে টাকা ছিল। রিকশা করে এসেছে। ঘরের অবস্থা দেখে সৌম্য চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল ঘরের দিকে। দুটো পশু তার বোনের কাছে এসেছিল, আর এজন্যই ঘরের এই অবস্থা হয়েছে। কথাগুলো ভেবে সৌম্যর গলায় কাটা বিঁধে যাওয়ার মতো কষ্ট হল। সন্ধ্যা মলিন মুখে চেয়ে আছে ঘরটির দিকে। চোখের পাতা ভেদ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সৌম্য সন্ধ্যার সামনে দাঁড়িয়ে দুহাতে সন্ধ্যার চোখের পানি মুছে দেয়।
ভারী গলায় বলে, আমি সরি বনু। তোকে আগলে রাখতে পারিনি আমি। আমায় তুই ক্ষমা করে দিস তুই। সন্ধ্যা ভাইয়ের বুকে মাথা রাখল, নিঃশব্দে চোখের পানি ফেলে। সৌম্যর পেটে একটু চাপ লাগলেও বোনকে আগলে নেয়। চোখ থেকে এক ফোঁটা পানি সন্ধ্যার মাথার উপর টুপ করে পড়ে। সৌম্য আর সময় নষ্ট করল না। সন্ধ্যাকে চৌকির উপর বসিয়ে সন্ধ্যার চুলগুলো শক্ত করে খোপা করে দেয়। সন্ধ্যা দুহাতে চোখ মুছে। তার ভাই থাকলে সে কখনো এত বড় চুলের খোপা করে না। সৌম্য সব করে দেয়। সৌম্য সন্ধ্যার সামনে বোরখা রেখে সন্ধ্যাকে বোরখা পরতে বলে নিজের গায়ে একটি শার্ট জড়িয়ে নেয়। যা যা কাপড় ছিল সব ব্যাগে ভরে নেয়। আর টুকটাক যা ছিল সেসব সাথে নেয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা খিচুড়িগুলোর দিকে তাকাল। অনেকদিন পর তার ছোট মায়ের হাতের রান্না খেতে চেয়েছিল, তা আর কপালে লেখা নেই। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার দিকে তাকালে দেখল সন্ধ্যার তার দিকে প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে। সৌম্য এগিয়ে গিয়ে বিষাদ সুরে বলে, এই শহর আমাদের জন্য খুব বিষাক্ত বনু। এখানে আর আমরা থাকব না। এখানে আর কখনো আসব না। এই শহরে আমরা কখনো এসেছিলাম এটাও ভুলে যাবি কেমন? সন্ধ্যা ভাইয়ের কথা শুনল। এরপর বোরখা পরে নেয়। সন্ধ্যা রেডি হয়ে নিলে সৌম্য দরজা আটকে সন্ধ্যার হাত ধরে মেস থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা আকাশপানে তাকায়। আকাশের কথা মনে পড়ল খুব। সে তো আর এখানে আসবে না। আকাশ তাকে ভুলে যাবে? তাছাড়া আজকের এসব ঘটনা জানলে আকাশ হয়তো আরও আগে তাকে ডিভোর্স দিতে চাইবে। সন্ধ্যা ডানহাতে চোখের কোণে লেগে থাকা পানির কণা মুছে নেয়। সৌম্য বোনকে ডানবাহুর আড়ালে আগলে নিয়ে হাঁটতে থাকে। সৌম্যর মন বলে সে তার বোনের আর তার সাথে করা অন্যায়কারীকে শাস্তি না দিয়ে কাপুরুষের মতে পালাচ্ছে। কিন্তু পরক্ষণেই সৌম্য মনে মনে বিড়বিড় করে, দায়িত্ব, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার বেড়াজালে আটকে থাকা মানুষকে নিরাপদে রাখার তাগিদে কখনো কখনো কাপুরুষতা বীর পুরুষের পরিচয় বহন করে। চলবে ইনশাআল্লাহ।